দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬ জুলাই। সাথে আছে আমি নুসরাত জাহান জেরি। প্রিয় দর্শক, ৫ই আগস্ট বা ৩৬ জুলাইয়ের এক মাসের কিছুদিন পরেই জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে। আমরা আজকে কথা বলবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে। সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা শুরু করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় সরকারের। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। গণঅভ্যুত্থানের পর থেকেই আলোচনা চলতে থাকে শিক্ষার্থীদের রাজনৈতিক দল নিয়ে। ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি, যার আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব আক্তার হোসেন। প্রথমে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যার আহ্বায়ক করা হয় হাসনাত আবদুল্লাহকে। সদস্য সচিব হন আরিফ সোহেল, আর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আরও বৃদ্ধি করা হয়। এরই মধ্যে সারা দেশে কমিটি গঠন করছে জাতীয় নাগরিক কমিটি। আগামী ২ মাসের মধ্যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসবে বলে ঘোষণা এসেছে। সবশেষ জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক দলের নাম এখনও ঠিক করা হয়নি। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬ জুলাই স্টুডিওতে অবস্থান করছেন নাসিরউদ্দিন পাটোয়ারী, আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। কেমন আছেন? ভালো আছি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি প্রথমেই জানতে চাই, সেটা হলো যে আপনারা রাজনৈতিক দল হিসেবে আসলে কেন আত্মপ্রকাশ করছেন? আমাদের ৩ তারিখে যে আমরা একটি দাবি দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা, সেটার ভিত্তিতেই কিন্তু ৫ তারিখে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেখানে আমরা একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ দেখেছিলাম এবং গত ৫৩ বছরে ৭১-এর পরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেটার পরে ৭২-এ যখন বাকশাল কায়েম হয়েছিল, সেটা ডিরাইলড হয়েছিল বাংলাদেশ। এবং সেই বাংলাদেশ যখন বিপদগামী হয়েছিল, সেখানে অনেক মানুষ অনেক প্রচেষ্টা ছিল। ৯০-এর একটি ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানেও আমরা একটি আকাঙ্ক্ষা দেখেছিলাম, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা অধরা রয়ে গিয়েছে। এবং জনগণ গত ১৫ বছরে এই জনগণের আকাঙ্ক্ষার জন্য যখন লড়াই করেছিল, তখন একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে মুজিববাদী সরকার বাংলাদেশের জনগণের উপর অকথ্য নির্যাতন চালিয়েছে, গুম করেছে, খুন করেছে। সেই জায়গা থেকে জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এবং গত ৫৩ বছরে এই মানুষের বাংলার যে মানুষের লড়াইটা ছিল, সেটার পরিপূর্ণ আমরা একটা রূপ দেখতে পেয়েছি 5 আগস্টে। তো সেখানে যখন একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ করেছে, তারা একটি জানান দিয়ে দিয়েছিল যে বাংলাদেশে একটি আহত রাজনৈতিক শক্তি প্রয়োজন, যারা বাংলাদেশের মানুষের মননের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো ধারণ করে বাংলাদেশকে একটি বিশ্বমঞ্চে নিয়ে যাবে। সেই জায়গায় থেকে রাজনৈতিক এই দলের উত্থান। আমি জানতে চাইবো যে আপনারা এই মুহূর্তে নির্বাচন নিয়ে কী ভাবছেন? আপনারা কি নির্বাচনে যাচ্ছেন কিনা? আগামীতে হলো যে জাতীয় যে নির্বাচন আসবে, সেখানে আপনাদের পুরোদস্তুর রাজনৈতিক দল হিসেবে আসলে আত্মপ্রকাশ হবে কিনা? প্রথমত, যে গণ অভ্যুত্থানটা হয়েছিল এটা নিছক কোনো এটা তত্ত্বাবধায়ক সরকার না, আমরা এটাকে বলি অন্তর্বর্তীকালীন সরকার। তো ট্রান্সফরমেশন অফ পাওয়ারের যখন আমরা চিন্তা করি, এটা রক্তের উপরে এসেছে। তো ফলত আমরা দুইটি প্রক্রিয়ায় হলো কোনো একটি বিপ্লব বা গণ অভ্যুত্থানে দিয়ে সরকার পরিবর্তন হয় অথবা ভোটের মাধ্যমে পরিবর্তন হয়। তো আমাদের কাছে ভোট যেমন গুরুত্বপূর্ণ, রক্তটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো মানুষ রক্ত দিয়েছে এই ভোটের জন্যই। ফলত এই রক্তের প্রথমত আমরা বিচার চাচ্ছি, এবং এই রক্তের মধ্য দিয়ে তারা কতগুলো বিষয় দাবি করেছিল যেগুলো আমাদের অতীব বিষয়ে সংস্কার জরুরি।
তো সংস্কার এবং বিচার এই দুটি প্রক্রিয়াকে যখন বাদ দিয়ে আমরা ইলেকশন প্রসেসে ঢুকে যাব, তাহলে ৭১ যেমন মুক্তিযুদ্ধের এখনও সুরাহা হয়নি, বিচার হয়নি, ৯০-এর যেমন জিহাদ হত্যার এখনও বিচার হয়নি, গত ১৫ বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষবৃন্দ, তাদের বিচার প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি। ফলত ওই জায়গাটা যদি আমরা খালি রেখে বাংলাদেশকে নতুনভাবে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, এটা মনে করি ওই মানুষগুলো রক্তের সাথে বেইমানি। ফলত আমরা এই জাতীয় ক্ষেত্রে যে মানুষের যে জন আকাঙ্ক্ষা আছে এবং রক্তের বিচার এবং সংস্কার, এগুলোর আগে যদি আমরা জাতীয় ইলেকশনে যাই, সেটা হলো এটা বাংলাদেশকে আবার নতুনভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা। তবে যারা শহীদ হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, সবারই একটি দাবি ছিল যে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি রূপান্তরের জায়গায় নিয়ে যাব। সেই জায়গা থেকে ইলেকশন হবে, কিন্তু ইলেকশনের আগে বিচার সংস্কার প্রয়োজন। না, সেটা তো আমরা বুঝতে পেরেছি। সেটা যদি সংস্কার পরেও হয়, মানে যে সংস্কার একটা প্রসেস, একটা তো নির্দিষ্ট সময় থাকবে বা কিছুটা সময় নেবে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এরপরে যখন প্রসেস সব কিছু হয়ে যাওয়ার পর একটা তো ইলেকশন হবে, জাতীয় ইলেকশন তো এটা হবে, ন্যাশনাল। সেইখানে হলো যে আমি সেই প্রশ্নটি করেছিলাম যে পুরোদস্তুরভাবে আপনাদের প্ল্যান কি, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জাতীয় নাগরিক কমিটি হিসেবে? ছাত্ররা শেখ হাসিনাকে উৎখাত করেছে, জি। ফলত তারা তাদের একটি শক্তির জারান দিয়েছে। এবং ৬৯-এর যে গণঅভ্যুত্থান, সেখানেও ছাত্রদের ভূমিকা ছিল। ৭১-এর ছাত্রদের সেই প্রক্রিয়াগত অংশগ্রহণ থাকে বাইরে রাখা হয়েছিল। ৯০-এর গণ অভ্যুত্থানও ছাত্রদের অংশগ্রহণ ছিল এবং বেশ একটা পাওয়ারফুল ভূমিকায় তারা ছিল। কিন্তু পরবর্তী দুইটি দল এগুলো চুরি করেছিল এবং ছাত্রদেরকে ক্ষমতার অংশীজন থেকে বাইরে রেখেছিল। কিন্তু ২৪-এর জায়গাতে আমরা বলতেছি যে ছাত্ররা ক্ষমতার অংশীদার হবে এবং ছাত্ররা, জনগণ তাদেরকে যে ম্যান্ডেট দিয়েছিল, সেখানে জনগণের যে শক্তির বহিঃপ্রকাশ করেছিল, তারা একটি দল গড়বে, সেই দলকে মানুষ দেখতে চাচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এবং আমরা যখন মানুষের সাথে কথা বলি, তো সেই দলটি হবে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছিলেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের একটি যে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ করে তাদেরকে সংগঠিত করে তারা একটি দল করবে এবং সেই দল আগামীতে, আমরা বলেছি আমরা বুলেট ক্রস করে এসেছি, আবার এই ব্যালটের যদি কোনো রেভুলেশন আছে, আমরা যে কোনো রেভুলেশনের জন্য প্রস্তুত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত। আর আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রামে তাদের সাথে ছিলাম, সেই জায়গা থেকে, পলিটিক্যাল জায়গা থেকে তাদেরকে আমরা ফেসিলিটেট করব। আমরা মনে করি যে যেই গণ অভ্যুত্থানের ছাত্রদের একটি শক্তি বাংলাদেশে এসেছে, এই শক্তির একটি অপরিহার্যতা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন, আমরা ছাত্রদেরকে সেই জায়গা থেকে সাপোর্ট দিব। তাহলে আমরা বলতে পারি যে জাতীয় নাগরিক কমিটি আসলে আসন্ন যখনই আসুক যে ইলেকশন, তখন হলো যে তাদেরকে আসলে আমরা বুলেটে দেখেছি, তাদেরকে ব্যালটেও আমরা দেখতে পারি। তাহলে এটাকে আমি বলতে পারি বৈষম্যের ভিত্তিতে যে দলটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলটি হবে, ওই দলকে আমরা সহযোগিতা করব। আর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী এই দুটি প্ল্যাটফর্ম থেকে যাবে, কারণ আমাদের একটা জায়গায় ইথিক্সের জায়গা থেকে আমরা বলি আগামীতে যে দলটি হবে সেটাও যদি কোনো ফেসিবাদী আচরণ শুরু করে, তাহলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ওই দলটিকেও আমরা ওই জায়গাতে নিয়ে আসার জন্য ট্রাই করব। আপনারা আসলে দুইটা প্ল্যাটফর্ম মিলে হলো যে আপনারা অনেকটাকে জোটের মতো করে হলো যে একে অপরকে সাহায্য দিয়ে যাবেন, ব্যাপারটা কি? জোটের বিষয়টা হলো যারা ছাত্র তারা বৈষম্য বিরোধীতে কাজ করে, কিন্তু এখানে যে গণ অভ্যুত্থান হয়েছিল একটা নাগরিকদের অংশগ্রহণ ছিল, তা আমরা নাগরিক অংশটাকে সংগঠিত করতেছি। নাগরিকের মধ্যে তো ছাত্ররা আছে, কিন্তু আমরা যদি এই বা পড়াশোনা কেন্দ্রিক চিন্তা করি, তো যারা পড়াশোনা করতেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে কাজ করতেছে, আর বাকি যারা প্রফেশনালস আছে, বিভিন্ন সোসাইটিতে আছে, ডিপ স্টেটে রয়েছে, তাদের সাথে নাগরিক কমিটি হলো কাজ করতেছে। তো পুরা আমরা যতটুকু শক্তি আছে সব শক্তিকে একসাথ করে ছাত্রদেরকে হলো আমরা গুছিয়ে দেওয়ার কাজটা করতেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অনেক প্লেসে একটা হলো যে তথ্য চাউর হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো যে যে দলটির কথা আপনারা বলছেন বা আগামীর যে দলটির কথা আপনারা বলছেন, তাকে বলা হচ্ছে যে এটা আসলে কিংস পার্টি হবে কিনা, বা এটা আসলে কিংস পার্টি। তো এই ব্যাপারে একটু আমি জানতে চাইবো। দেখুন, বাংলাদেশে যে 40-এ যে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল, আমি একটু সময় নিয়ে বলবো। সেখানে একটি লাহোর রেজলিউশনের ভিত্তিতে আমরা একটি অখণ্ড বাঙালি মুসলমানদের রাষ্ট্র হবে। 47-এ আমরা কিন্তু সেটা পাইনি। আমাদের 47-এ যারা হিন্দু ব্রাহ্মণবাদী ছিল, তাদের কারণে আমাদের যে আকাঙ্ক্ষার একটি রাষ্ট্র ছিল, সে রাষ্ট্রটা আমরা পাইনি। 70-এও একটি আমরা আকাঙ্ক্ষা দেখেছিলাম, সেই আকাঙ্ক্ষার মধ্যেও এখানে যারা মুসলমান ছিল, যারা এই মাটি মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাও বাস্তবায়ন হয়নি। এবং 90-তে সেটার একটা সুযোগ এসেছিল, সেটা হয়নি। ফলত এই রাজনৈতিক যে দলটা আগামীতে আসবে, তাদের সে আকাঙ্ক্ষাগুলো যাতে বাস্তবায়ন করতে পারে, সেটা তো তাদের প্রাথমিক জায়গাতে তারা রাখবে। এবং এই যে আমাদের দীর্ঘকালীন একটা সংগ্রাম, এই সংগ্রামের মধ্য দিয়ে যদি কিংস পার্টি হয়, তাহলে আমরা একটি পার্টিকে দেখেছিলাম, সেটা হলো বিএনপি। একটা কিংস পার্টির জন্ম হয়েছিল,
কারণ আমরা মনে করি যে সিপাহী এবং সৈনিকের যে বিপ্লবটা সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের সংগঠিত হওয়ার পরে এটার ফসলটা কিন্তু বিএনপি তুলেছিল। ফলত গত 5 অগাস্টে যে জনগণের গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা মনে করি এটা জনগণের শক্তির বহিঃপ্রকাশ। ফলত জনগণ যদি চায় তাহলে আমরা এটাকে কিংস পার্টি মনে করি না। দ্বিতীয়ত বিষয় হলো এই সরকারের মধ্যে কোনো ছাত্ররা একক নেতৃত্ব নেয় নাই, একটা অংশীজন হয়েছে। ফলত যখন আপনি কিংস পার্টির চিন্তা করবেন, সেখানে কিন্তু একটা সরকারের সকল অংশীজন কিন্তু যদি ছাত্ররা থাকতো তাহলে সেই কোশ্চেনটি আসতো। এখানে বিএনপি ঘরানার লোক রয়েছে, জামাত ঘরানার লোক রয়েছে, বিভিন্ন অংশীজন রয়েছে, এবং ডক্টর ইউনূসও কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না যে উনি হলো কোনো কিংস পার্টি হলো গঠন করবেন। উনি প্রথমত সংস্কারের বিষয়টা হলো ফোকাস করতেছেন, এবং কিংস পার্টি তখনই হয় যখন রাষ্ট্রের সব কিছু সুযোগ সুবিধা নিয়ে কোনো কিছু তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা কিংস পার্টি না, আমরা কিংস মেকার। আমরা একটি গণ অভ্যুত্থানের পরে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে সরকারে বসিয়েছি, আমরা তাদেরকে দেখছি যে যারা বাংলাদেশের সিনিয়র সিটিজেন তারা কতটুকু বাংলাদেশকে ডেলিভারি করতে পারে। কিন্তু তাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি, তরুণদের রিপ্রেজেন্টেশনটা হওয়া মানুষের এখন মৌখিক এবং লিখিত দাবি যে তারা চাচ্ছে তরুণরা বাংলাদেশে আসুক। সেই জায়গা থেকে তরুণরা জনভিত্তি তৈরি করে একদম মাঠ থেকে গুছিয়ে এসে জনভিত্তিমূলক একটি রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আসবে। ফলত যারা এই কিংস পার্টি করে, এটা আমি মনে করি যে দল বা একটি পক্ষ বা গোষ্ঠী থেকে এই দাবিটা আসতেছে, তারা ভয় পাচ্ছে যে তাদের অতীত ইতিহাসের যেভাবে তারা পুনর্গঠন করেছিল আমরা সে পথে যাব কিনা। আমরা তাদেরকে বা বাংলাদেশের জনগণকে স্পষ্ট বলতে চাই, আমরা কিংস পার্টি গঠনের কোনো নিছক কোনো উদ্দেশ্য নেই। আমরা জনগণের ভিত্তি থেকেই আন্দোলন করেছি, আমরা জনগণের কাছে যাব, জনগণ ভিত্তিকে একটি দল হবে। আমরা কোনো ক্যান্টনমেন্টের দল হতে চাই না, আমরা কোনো ডিজিএফআই ভিত্তিক দল হতে চাই না। আমরা এই মাটি বা মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা ভিত্তিক ধারণ করে জনগণের মধ্যে থেকে একটি দল হবে। আচ্ছা, এই যে আমরা হলাম যে একটু আগে আপনি সংস্কারের কথা বলছিলেন, যে সংস্কার থেকে আপনি আরেকটি কথা বলছিলেন যে সরকারের আসলে একটা সময় লাগবে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে, এবং সংস্কার না করে আসলে ইলেকশনে যাওয়ার কথা আপনি বলছিলেন না। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি একটু জানতে চাইবো যে সেই সময়টা বলতে আসলে কি ধরনের কতটা সময় আনুমানিক আপনার যেটা মনে হয় প্রয়োজন বলে মনে করছেন, এবং সেখানে হলো যে একটু জানাবেন যে আপনার নির্বাচন নিয়ে কি চাইছেন, আপনাদের অবস্থান কি? প্রথমত নির্বাচনের বিষয়ে বলি, আমরা নির্বাচনের একটা সংস্কার কমিশন হয়েছে, সেই কমিশনের ডিসেম্বরে রিপোর্ট পাবলিশ হওয়ার কথা। সেই রিপোর্ট আসার আগেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলো। আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিলাম, এবং নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন হয়েছিল আমরা সেটা তাদেরকে জানিয়েছিলাম যে বর্তমান যে নির্বাচনের আইন আছে সেটা 2022-এর আইন, যেটা হলো একটি ফেসিবাদী আইন এবং হাসিনার আইন। ফলত আমরা সেটাকে রিজেক্ট করি। আমরা চাই সংস্কার কমিশনের মধ্য দিয়ে একটি নতুন আইন হবে, যে পরিস্থিতির মধ্য দিয়ে টেন্ডার, চাঁদাবাজি, পেশিবাদী শক্তির বাইরে গিয়ে নতুন একটি জনগণের লড়াইয়ের মধ্য দিয়ে প্রান্তিক লেভেলে যেমন 71-এর পরে একজন মুসলমান বা বাঙালির মধ্য থেকে একজন হুজুরও ইলেকশন করতে পেরেছে, এবং সেখানে আমরা দেখেছি একজন যে সেলাই করে মেশিন সেও হলো ইলেকশন করতে পেরেছে। তো আমরা ওই অবস্থাটা চাচ্ছি। ফলত এই নির্বাচনগত 53 বছরে যেটা হয়েছে টাকার লড়াই, ক্ষমতার লড়াই, সেখানে আমরা বলেছি আমরা দেব রক্তের একটা লড়াই করব, যে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা চাচ্ছি বাংলাদেশকে একটি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের মধ্য দিয়ে যেতে পারে। কিন্তু সেটা আমরা মনে করি না যে বর্তমান যে পরিস্থিতি আছে 2022-এর যে আইন সেটার মধ্য দিয়ে হতে পারে। আর দ্বিতীয়ত হলো সংস্কারের বিষয়ে যে সময়টা বলেছিলেন, আমাদের রাষ্ট্রে যারা বিজ্ঞজন সরকারে আছেন আমরা অতি দ্রুতই চাই তারা দ্রুত সংস্কারের কার্যক্রমগুলো শুরু করুক। তবে নির্বাচন সংস্কারের মধ্য দিয়ে তারা যদি একটা সলিউশনে আসতে পারে তাহলে এটা দ্রুতই হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা এসেছে 2026 সালের মধ্যে তারা নির্বাচনের একটা প্রক্রিয়াগত জায়গায় যেতে চাচ্ছেন। কিন্তু আমরা বলছি যে আপনার 1 দিন হোক, 2 দিন হোক, অথবা 1 মাসও হোক, যদি আপনি হলো বিচার সংস্কারের কাজগুলো দ্রুত বাংলাদেশের মানুষকে পলিসিগত জায়গা থেকে ডেলিভারি করে আপনি দ্রুতই ইলেকশন করতে পারেন, সেটা তো কোনো সমস্যা নাই। কারণ গত 15 বছরে তো একটি ইলেকশনের জন্যই অনেকগুলো মানুষ জীবন দিয়েছিল, অনেকগুলো মানুষ খুন হয়েছিল, গুম হয়েছিল। ওই জায়গা থেকে আমরা মনে করি দ্রুত ইলেকশন হওয়া প্রয়োজন, কিন্তু ইলেকশনের আগে আমরা বিচার এবং সংস্কার এই দুইটাই চাই। সো এই বিষয়গুলো সরকার একটা মন্থর গতিতে চলছে, আমরা চাচ্ছি এগুলো দ্রুত গতিতে হোক, এবং আমাদের বাঙালি যে ডায়াসপোরা বিদেশে বা দেশে যারা রয়েছেন তারা কিন্তু অনেক এক্সপার্টিস আছে তাদের মধ্যে, সবাইকে নিয়ে এসে একটি কর্মযজ্ঞের মধ্য দিয়ে
একটি সুন্দর এবং আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন হয়ে উঠুক। সেই জায়গাতে আমরা পুনর্গঠনে কাজ করছি। আমরা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি, সংস্কার বিষয়ে আমরা অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি, নির্বাচন কমিশনের প্রস্তাবনা দিয়েছি, সংবিধানের প্রস্তাবনা দিয়েছি। সেগুলো সরকার পর্যালোচনা করতে পারে, অংশীজন পর্যালোচনা করতে পারে এবং রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক বল এবং সাধারণ মানুষের যে পর্যালোচনাগুলো দিয়ে থাকে সেখানেও আলোচনা হতে পারে। তবে এগুলো অতি দ্রুতই আমরা মনে করি হওয়া সম্ভব এবং সরকারের আরও যদি সদিচ্ছা থাকে, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে, সেখানে তারা এখানে ঐক্যবদ্ধভাবে একটি ভূমিকা পালন করতে পারে। কিন্তু সদিচ্ছা থেকেই হলো যে আমার পরের প্রশ্ন, শেষ বিএনপি সহ অন্যান্য অনেকগুলো দলই আসলে তারা ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে। সেই ব্যাপারে হলো যে জাতীয় নাগরিক কমিটি এবং আপনাদের সম্মিলিতভাবে অবস্থান কি, আসলে তাদের কি বলতে চান বা তাদের হলো মানে 90-এর পরও এমন হয়েছিল একটি ইমিডিয়েট ইলেকশন চেয়েছিল, কিন্তু এই যদি ইমিডিয়েট ইলেকশনের প্রয়োজন হলো তাহলে এতগুলো রক্তের কেন প্রয়োজন ছিল? ফলত রক্ত যখন আমরা দিয়েছি তখন রক্তের কিছু আকাঙ্ক্ষা আছে, সেই জায়গাটা হলো বিচার এবং সংস্কার। তো বিএনপি যদি সংস্কার এবং ইলেকশন সংস্কারকে বাইপাস করে ইলেকশনে যেতে চায় বা বিচারবিহীন যে সংস্কৃতি বাংলাদেশে আছে সেটাকে বাইপাস করে যদি ইলেকশন যেতে চায়, এটা আমি মনে করি যে বিএনপির জন্য বুমেরাং হবে। সো বিএনপি একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যেতে চায়, তারা ইলেকশনের কথা বলবে এবং ভোট ব্যাংকের কথা বলবে, এটা স্বভাবতই একটা প্রক্রিয়া, রাজনৈতিক দল থাকবে। কিন্তু গণ অভ্যুত্থানের যে মানুষের যে অনেকগুলো আকাঙ্ক্ষা ভেসে উঠেছিল, অনেকগুলা দাবি উঠেছিল এবং মানুষের যে অনেকগুলো ভাষার একত্র বা সম্মেলন ঘটেছিল, এগুলো হয়তো বিএনপি লোকেট করতে পারতেছে না। ফলত বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দল যদি এটা লোকেট করতে না পারে বা বুঝতে না পারে, এটা আমরা মনে করি তাদের রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব বা রাজনৈতিকভাবে ব্যর্থতা। আমরা আশা করি এখনও বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন এবং সমর্থক রয়েছেন, তারা সেই জায়গাটা উপলব্ধি করবে এবং বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটা ঘটেছিল এটা বিশ্বে অনন্য একটি ঐতিহাসিক ঘটনা। তো হয়তোবা তারা এখনো অ্যাটাচমেন্ট ফিল করতেছে না, তবে অতি দ্রুতই আমরা আশা করি সেটার সাথে তারা অ্যাটাচমেন্ট ফিল করবে এবং একটি প্রক্রিয়াগত প্রসেসের মধ্য দিয়ে তারাও সংস্কার প্রক্রিয়া ঢুকবে, বিচার প্রক্রিয়া ঢুকবে, তারপরে তারা ইলেকশনের কথা বলবে। তবে আমরাও চাই দ্রুতগতিতে ইলেকশন। বিএনপির কথা ঠিক আছে, কিন্তু বিএনপি যে বিষয়গুলো অ্যাভয়েড করে যাচ্ছে সেই বিষয়গুলো বিএনপির অ্যাড্রেস করা উচিত। না হলে হয়তোবা বিএনপি এই তরুণ প্রজন্মের কাছে মানে একটা প্রাসঙ্গিকতা তারা হারাবে। আপনাদের নাগরিক কমিটির আসলে যে পরবর্তী যে পদক্ষেপ বা আপনারা যে ভাবছেন সে ব্যাপারে একটু ব্রিফলি জানতে চাচ্ছি। ছাত্ররা একটি গণ অভ্যুত্থান করেছে, ছাত্ররা একটি দল গঠন করবে আর নাগরিক কমিটি থেকে আমরা তাদেরকে ফেসিলিটেট করব। তো ফেসিলিটেশনের জায়গাটা হলো আমরা বিভিন্ন জায়গায় হলো কমিটি গুছাচ্ছি। আমরা ইতিমধ্যে 100+ থানা কমিটি দিয়েছি, কারণ আমরা বাংলাদেশের স্ট্রাকচারে মনে করি থানাগুলো হলো বিল্ডিং ব্লক। তো থানাগুলোতে যদি সব কিছু স্ট্রাকচারালি অর্গানাইজড হয় তাহলে আমরা প্রান্তিক লেভেলের মানুষ যারা মার্জিনালাইজড পিপল রয়েছে তাদের কাছে অতি দ্রুত সত্বর পৌঁছতে পারবে। সেই জায়গাতে আমরা আগামী জানুয়ারির মধ্যেই সবগুলো আমাদের থানা কমিটি হয়ে যাবে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের জেলা কমিটিগুলো দিচ্ছে। এই দুইটির সম্মিলনেই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা বসছি আমাদের যে পলিটিক্যাল লাইনগুলো কি হবে, যে ভিশনের ভিত্তিতে মানুষগুলো মাঠে নামে এসেছিল, আমরা হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি। ওই আবেদন এবং ওই ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো আমরা ওই রাজনৈতিক যে ম্যানিফেস্টো আছে, ইশতেহার আছে, সেখানে রাখবো। আমরা ইউথের এমপ্লয়মেন্ট কীভাবে গঠানো যায় সেগুলো নিয়ে কাজ করছি, কারণ একটা বড় তরুণ প্রজন্মে কিন্তু হলো চাকরিবিহীন আছে। আমরা উইমেন বাংলাদেশে যারা আছেন তারা ভালনারেবল সিচুয়েশনে আছেন। অনেক গার্মেন্টস কর্মী আছেন যাদের বাচ্চাদেরকে মানে পুষ্টিতে তারা ভোগার কারণে দুধও খাওয়াতে পারছে না, তাদের বিষয়গুলো অ্যাড্রেস করছি। তো ফলে সামগ্রিকভাবে আমরা শক্তিশালী একটি দেশ হয়ে ওঠার জন্য একটি শক্তিশালী জাতি বা মানুষ প্রয়োজন। সেই মানুষগুলোর জন্য উইমেন এম্পাওয়ারমেন্টটা আমাদের জন্য অনেক জরুরি বিষয়। আমরা সেই জায়গাগুলোতে ফোকাস করছি এবং এই কর্মযজ্ঞগুলো আমরা করছি, যাতে হলে উইমেন সেকশন, ইউথ সেকশন, স্টুডেন্টদের শিক্ষা ব্যবস্থায় এখনও একটি অস্থিরতা বিরাজ করছে। নতুনভাবে কি শিক্ষা ব্যবস্থাটা কীভাবে ঢেলে সাজানো যায়, স্বাস্থ্য খাতে অস্থিরতা বিরাজ করছে, অর্থনীতির ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে এবং বাংলাদেশের যে গত 53 বছর যে নতজানু পররাষ্ট্রনীতি সেখানে অস্থিরতা বিরাজ করছে। সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার ট্রাই করতেছি। আমরা বিভিন্ন যারা অংশীজন রয়েছে তাদের সাথে বসতেছি, বিভিন্ন ডিসকাশন করতেছি, যাতে আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর আউটলাইনে আমরা পৌঁছতে পারি। তো সেই কাজগুলো আমাদের অনেকাংশে শেষের দিকে
এবং আমরা এই কাজগুলো গুছানো হয়ে গেলেই গুছানোর পরে আমরা হলো জনগণের যে একটি দাবি বা আকাঙ্ক্ষা তারা 5 তারিখে দিয়েছিল, সংঘবদ্ধ করে ছাত্রদের নেতৃত্বে তারা একটি দল নিয়ে আসতে পারবে। তো এটা অনেকাংশে আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন মানুষের উপর আমরা তাকিয়ে আছি। মানুষ যদি আমাদেরকে চায়, মানুষ যদি আমাদেরকে সেই জায়গাটা আস্থার জায়গাটায় নিয়ে যেতে পারে, তাহলে আমরা তাদের সম্মুখে আসবো ওই জায়গাটা থেকে। যেমন করে আমরা 3 অগস্টে যখন মানুষ এক আঙ্গুল তুলেছিল এক দফা দাবির ভিত্তিতে একটি গণ অভ্যুত্থান হবে, আমরা এক দফা দাবিটি মানুষের সামনে উপস্থাপন করেছিলাম। 5 অগস্টে যখন পালিয়ে গিয়েছিল মানুষ আমাদের কাছে এসেছিল, আমরা তাদের সেই আকাঙ্ক্ষাগুলো বোঝার চেষ্টা করেছি। এখনও আমাদের জায়গা থেকে আমরা আমাদের পলিটিক্যাল লাইনগুলো রেডি করে রেখেছি। মানুষ যদি আমাদেরকে চায় আমরা তাদের কাছে যাব, আমরা আমাদের জীবন যৌবন যতটুকু আছে তাদের মানুষের জন্য সেবা করতে প্রস্তুত। মানে সর্বোচ্চটা দিয়ে আপনারা আসলে গণমানুষের পাশেই থাকতে চান। আমরা বরাবরই বলে থাকি যে আমাদের অত টাকা নাই, অত পাওয়ার নেই, আমাদের আছে রক্ত। আমাদের রক্ত আর গামটা মানুষের জন্য আমরা দিতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬ জুলাইয়ে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জানলাম জাতীয় নাগরিক কমিটির অতীত, বর্তমান এবং তাদের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। এতক্ষণ নুসরাত জাহান জিরি ছিলাম আপনাদের সাথে। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে।